হঠাৎ করে স্বর্ণের বাজারের যে সিন্ডিকেট তাদের কিছু ইনফরমেশন পাওয়া গেছে। স্বর্ণের বাজারের প্রতিদিনের চড়া দাম ঊর্ধ্বগতির কারণে আমাদের সাধারণ মানুষের স্বর্ণ কেনার প্রতি একটি বিতৃষ্ণা তৈরি হয়েছে। এবং স্বর্ণের এত দাম যে বিবাহ অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানে যেখানে স্বর্ণ খুবই গুরুত্বপূর্ণ। আমরা নিম্ন মধ্যবিত্ত যারা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত তারাও কিন্তু হিমশিম খাচ্ছে স্বর্ণ কেনার ব্যাপারে। স স্বর্ণের দাম আসলে এই যে সিন্ডিকেটের কারণে যে স্বর্ণ হাত বদল হতে, হতে এত দাম বাড়ছে আমাদের বাংলাদেশে, এই বিষয়ে একটু চলুন জেনে নেই। বাংলাদেশের স্বর্ণ ব্যবসায়ী দিলীপ কুমার আগারওয়ালাকে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। জুয়েলার্স অ্যাসোসিয়েশন সাবেক সাধারণ সম্পাদক ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার আগারওয়ালার বিরুদ্ধে সোনা চোরাচালানি সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ পাওয়া গেছে বলেও জানিয়েছে সিআইডি। এরই মধ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সোনা ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচার সহ নানা অভিযোগের অনুসন্ধান শুরু করেছে সিআইডি। এরই পরিপ্রেক্ষিতে সোনার বাজারে তথাকথিত সিন্ডিকেট ভেঙে দাম নিয়ন্ত্রণ সম্ভব কিনা সে বিষয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশে বৈধ পথে স্বর্ণ আমদানি হয় না। ফলে এই খাতে সিন্ডিকেটের দ্বারা সোনার মূল্য নিয়ন্ত্রণের অভিযোগ অনেক পুরাতন। চোরাচালানের মাধ্যমে যে সব স্বর্ণ আসে সেগুলো দেশের বাজারে বিক্রি হয় বলে ব্যবসায়ীরাও স্বীকার করেন। চোরাচালান কেন্দ্রিক এই খাত নজরদারির বাইরে থাকার সুযোগ নিচ্ছেন তারা। দাম নির্ধারণের সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছে মতো তা নির্ধারণের সুযোগ পাচ্ছে না। কারণ সরকার স্বর্ণের দাম নির্ধারণ করে না, করে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস। তবে ব্যবসায়ীদের দাবি বাংলাদেশের সোনা আমদানির নীতিমালা ত্রুটিপূর্ণ, ফলে সোনা আমদানি হয় না। বিশেষজ্ঞরা বলছেন এই ক্ষেত্রে জবাবদিহিতা ও নজরদারি নেই, ফাঁকি দেওয়া হচ্ছে বিপুল পরিমাণে কর। আর মূল্য নির্ধারণের ক্ষেত্রে চাহিদা ও যোগানের ভিত্তিতে আন্তর্জাতিক বাজার বা প্রতিবেশী দেশের বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা তাও দেখা হয় না। ফলে যেভাবে উচ্চ হারে দাম নির্ধারণ করা হয় সেটা কতখানি যৌক্তিক তা নিয়ে প্রশ্ন সব সময়ই ছিল বলে জানান তারা। তিনি পুরো বাজার ব্যবস্থাপনার স্বচ্ছতা আনা, সুনির্দিষ্ট প্রক্রিয়ার দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়া সরকারের বিভিন্ন সংস্থার অংশগ্রহণ জরুরি বলে মনে করেছেন অর্থনীতিবিদরা। এছাড়া চোরাচালান ছাড়া বৈধ পথে সোনা আমদানি কিভাবে করা যাবে সে বিষয়গুলো আরো সহজকরণ করার আহ্বান জানিয়েছেন তারা। কেন সোনা আমদানি হয় না? সরকার ২০১৮ সালে সোনা আমদানি নীতিমালা প্রণয়ন করেন। পরে ২০১১ সালে তা সংশোধন করেন। স্বর্ণের বাজার ও জুয়েলারি ব্যবসার স্বচ্ছতা আনতে ওই বছরই একটি বাণিজ্যিক ব্যাংক সহ ১৯ টি প্রতিষ্ঠানের স্বর্ণ আমদানির লাইসেন্স দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। শুরুর দিকে ৫-৬ টি প্রতিষ্ঠান কিছু স্বর্ণ আমদানি করলেও পরে তা মুখ থুবড়ে পড়ে। ব্যবসায়ীরা নিজেরাও স্বীকার করেছেন বাংলাদেশে বৈধ পথে সোনা আমদানি হয় না। কিন্তু কেন হয় না এই প্রশ্নের ব্যবসায়ীরা দুষছেন সাবেক সরকারের সোনা আমদানির নীতিমালাকে। বাংলাদেশের জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দাম নির্ধারণ কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান বিবিসি বাংলাকে বলেন, আগের সরকারের গোল্ড ইম্পোর্টের ক্যাটেগরি বেশ ত্রুটিযুক্ত ছিল। আমরা অনেক আবেদন করেছি যে ইম্পোর্টের যে বিষয়টি লাইসেন্স দিলেন, কিন্তু গোল্ড আমদানি করার কোনো সুযোগ নেই। কারণ ওখানে ট্যাক্স ক্যাটেগরি যেটা ইম্পোজ করা আছে অলমোস্ট 18-19% সবকিছু মিলিয়ে অন দ্য ওয়ে হ্যান্ড অ্যান্ড হ্যাসেলফুল ঝামেলায় পরিপূর্ণ ছিল, বলেন মিস্টার রহমান। এছাড়া সোনা আমদানির পুরো প্রক্রিয়া সময় সাপেক্ষ হওয়ায় এবং নানা জটিলতায় সেটা আরো সামনে আগাতে পারেনি বলে উল্লেখ করেন মিস্টার রহমান। তিনি জানান, গোল্ড ইম্পোর্টের জন্য পারমিশন থেকে শুরু করে অলমোস্ট ফিনিশিং করা পর্যন্ত ২৪ থেকে ২৫ দিন পার হয়ে যায়। বাংলাদেশ ব্যাংক থেকে কিছু লাইসেন্স দেওয়া হয়েছিল। ৫-৬ জন ইম্পোর্ট করেছিল, কিন্তু তারা আর সামনে এগোতে পারেনি এসব বাধাগুলোর কারণে। ব্যবসায়ীদের দাবি, সরকার একদিকে নীতিমালা করে সোনা আমদানি করতে বলে, অথচ ব্যাগেজ রুলসে দেওয়া হয়েছে শিথিলতা। ব্যাগেজ রুলসে ১ ভরি সোনা শুধুমাত্র ৳৪,০০০ দেশে আনার সুযোগ রয়েছে। মিস্টার রহমান বলেন, এটা টোটালি কন্ট্রাডিউট কন্ট্রিডিউট
ডিক্টরি কন্ট্রাডিক্টরি স্ববিরোধিতা ভরা। ইম্পোর্টারকে যদি এক নজরে এনকারেজ করতে চান, আবার ব্যাগেজ রুলস এর আওতায় সুযোগ করে দেন, তাহলে তো ইম্পোর্ট হবে না। এই জটিলতা নিয়ে আমরা চেয়ারম্যান সায়েম সোবহান, আনভির সহ অনেকের সাথে চেষ্টা করেছি ৩ বছর ধরে। কিন্তু এনবিআর এর যারা কর্ণধার ছিলেন তারা আমাদের কথায় কান দেননি। বিএফআইইউ এর প্রতিবেদনে বলা হয়েছে এই খাতে আমদানি-রপ্তানির সুযোগ হলে $22 বিলিয়ন বাণিজ্য হবে, যাতে ১০,০০০ কোটি টাকা ভ্যাট আহরণ হবে দেশে। এই প্রতিবেদনের কথা উল্লেখ করে মিস্টার রহমান দাবি করেন, এই সেক্টরকে এগুতে দেওয়া হয়নি এবং এই খাত সরকারের সহযোগিতা পায়নি। তাহলে সরকারই তো আসলে সিন্ডিকেট গুলাকে সুযোগ দিয়েছে। সরকারই সুযোগ করে দিয়েছে তাদেরকে অবৈধভাবে সোনা নিয়ে আসার, এবং সাধারণ জনগণ যেন সোনার কিনতে গেলে বেশি দামে ভর্তুকি দিয়ে কিনতে হয়। এটা তো আমাদের সাবেক সরকার সম্পূর্ণ জড়িত। এদিকে নজরদারিই করেনি। আর আনভির সোবহান, উনার হাতে দায়িত্ব যাওয়ার পরেই কিন্তু স্বর্ণের বাজারটা সবচেয়ে বেশি চড়া হয়ে গেছে। তো রক্তচোষা এক একদিক থেকে হয় নাই। সব দিক থেকেই হয়েছে। সোনার দাম সিন্ডিকেটের কাছে জিম্মি। ব্যবসায়ী বলেন, রাজধানীর তাঁতীবাজারে বুলিয়ান পোদ্দার মার্কেট সোনার দাম নির্ধারণ করে। সেটা অনুসরণ করে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সোনার দাম নির্ধারণ করে। বুলিয়ান মার্কেট হলো সেসব ব্যবসায়ী স্বর্ণের ব্যবসা সেসব ব্যবসায়ীরা যারা স্বর্ণের ব্যবসা করেন তাদের মার্কেটে। বাংলায় একেবারেই পোদ্দার বলা হয়। যারা সোনা চোরাচালানেও জড়িত তাদের সিন্ডিকেট রয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। ওরা চোরাচালানে ট্যাক্স ফাঁকি দিয়ে স্বর্ণ ঢুকায়। তারপর সেটাকে আরো চড়া দামে বিক্রি করে। এই কারণেই কিন্তু আমাদের দেশে মূল্যস্ফীতি বেশি বেড়ে গেছে। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, টাকার মান কমে গেছে। তো আ মিস্টার রহমান বলেন, সরকার গোল্ড আনেও না, গোল্ড সাপ্লাইও দেয় না। বাজুস সরকার স্বর্ণ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধতা ধরে রাখার জন্য সোনার রেট দেয়। রেট কিভাবে দেয় বাজুস? যেমন ধরুন, তাঁতীবাজারে বুলিয়ান মার্কেট, আমরা কিছু বুলিয়ান মার্কেটের রেটকে ফলো করি। বুলিয়ান মার্কেট সলিড গোল্ড নিয়ে ডিল করে, জানান তিনি। বুলিয়ান মার্কেটে সোনা থেকে কোথা থেকে আনা হয়? এমন প্রশ্নে তিনি বলেন, আ মিস্টার রহমান দাবি করেন সেটা আসলে আমাদের ধারণা নেই। ইট ইস টোটালি বেসড অন স্মাগলিং, যেটা আমরা জানি। এদেশের প্রশাসনও জানে। এদের একটা সিন্ডিকেট আছে দাবি করে মিস্টার রহমান জানান। দুবাই থেকে ব্যাগেজ রুলস এ যেসব সোনা আসে, মানুষজন সেই সোনা আনে, অথবা ইনফরমাল ওয়েতে যে সোনা আসে তারা সেসব সোনার উচ্চ মূল্য মুনাফা নির্ধারণ করে সোনার রেটকে নিয়ন্ত্রণ করে। যেহেতু বহির্বিশ্ব থেকে দেশে আনা সোনা আমদানি হয় না, তারা ১০, ১২ উম আমদানি হয়, তারা ১০-১২ হাজার টাকা রেট বাড়িয়ে একটা রেট নির্ধারণ করে রাখে, ওইটা ফলো করতে বাজাজ বাধ্য, বলেন মিস্টার রহমান। বুলিয়ান মার্কেটে সিন্ডিকেট বেশ শক্তিশালী বলে দাবি করেন তিনি। মূলত ওই মার্কেটের রেট অনুযায়ী অনুসরণ করেই বাজাজ দাম নির্ধারণ করে থাকে বলে জানান এই ব্যবসায়ী। ফলে তাঁতীবাজারের বুলিয়ান মার্কেটে যে সোনার রেট নির্ধারণ করে তার ভিত্তিতে শুধু ২.৮% মুনাফা যুক্ত করে দাম নির্ধারণ করা হয় বলে দাবি এই স্বর্ণ ব্যবসায়ীর। বাংলাদেশের সোনার গহনা তৈরিতে ১২% ওয়েস্ট হয়, অপচয় হয়ে থাকে, যা বাকি বিশ্বের তুলনায় অনেক বেশি। অন্য দেশের এই পরিমাণ ১ থেকে সর্বোচ্চ ৬%। বাংলাদেশে সেটা অলংকার তৈরির চার্জ হিসেবে নেওয়া হয় বলে জানান। মানে অলংকার তৈরির ক্ষেত্রেও আমাদের দেশে অনেক বেশি খরচ দিতে হয়, অনেক বেশি অপচয় হয়। সোনার দাম বাড়তি হওয়ার কারণে বাংলাদেশ থেকে অনেকটা তাই দুবাই, কাতার পার্শ্ববর্তী বাজার থেকে চলে যাচ্ছেন সোনা কেনার জন্য। তো নাম প্রকাশ না করে শর্তে স্বর্ণ ব্যবসায়ীরা দাবি করেন, দেশে এখন যে ধারায় সোনা ব্যবসা চলছে তা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চলছে না। তারা বলছে যারা স্মাগলিং করত তারা এই সিন্ডিকেট তৈরি করেছে। মূলত ২০০৯ সাল থেকে এই ধারা চলছে বলে দাবি করেন তারা। ব্যবসায়ীরা এক্ষেত্রে সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান দুলন এবং সাধারণ সম্পাদক দিলীপ আগারওয়াল দিকে ইঙ্গিত করেছেন, যে সময় সোনার রেট উচ্চ মাত্রায় ছিল বলে দাবি করেন। এদিকে মিস্টার রহমান দাবি করেন ওই ধারা থেকে বের হতে তারা ইতিমধ্যে ৫% সোনার রেট কমিয়েছেন। যদিও তার এই দাবির তেমন কোনো প্রভাব বাংলাদেশের সোনার বাজারে এখনো পর্যন্ত দেখা যায়নি। মঙ্গলবার রাতেই সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেফতারের করে পুলিশ একই সাথে তার বিরুদ্ধে সোনা চোরাচালান, অর্থ পাচার সহ নানা অভিযোগে অনুসন্ধান শুরু করেছে সিআইডি। এই সিন্ডিকেটের বিপরীতে বাজস অসহায় বলে দাবি ও আ সংস্থার সোনার দাম নির্ধারণ কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান। মিস্টার রহমান দাবি করেন, আগের রেট হলে এখন সোনার দাম এখন
আ সোনার দাম এখন ভরিতে আরো অন্তত ৳১০,০০০ বেড়ে যেত। দাম নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার দর বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বিবেচনায় নেয় বলে ও জানান তিনি। আমাদের তো দেখার সুযোগ নেই। যদি গোল্ড ইম্পোর্ট হতো বা রিফাইনারি থেকে বের হতো তাহলে নির্ধারণ করার সুযোগ ছিল। যেহেতু এটা নাই তাই ধারণা নাই। বাংলাদেশের সাথে ভারতের দামের পার্থক্যটা জেনে নেই। বাংলাদেশ বুধবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৳১,২৬,৩২১। এটা বাংলাদেশে বুধবারের রেট। একই দিনে প্রতিবেশী দেশ ভারত ২২ ক্যারেটের এক সোনার ভরির দাম বাংলাদেশী টাকায় আসে ৳১,১০,০০০ মাত্র। ৳৩৫৩ সহ। ৳১,১০,০০০ মানে খুব বেশি ডিফারেন্স না। অর্থাৎ একই দিনে ২ দেশের সোনার ভরিতে পার্থক্য ৳১৫,৬৮০ ৳১৫,৬৮০ বাংলাদেশে বেশি। সোনা চোরাচালানের জন্য শুধু দিলীপ কুমার আগারওয়ালকে ধরলে হবে না। ধরতে হবে আরো অনেক, অনেক অজানা নাম না জানা সিন্ডিকেটদেরকে। চোরাচালান রোধ কিভাবে সম্ভব? বিশ্লেষকরা বলেন, দেশে চোরাচালান মূল হোতাদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনতে হবে। একই সাথে চোরাচালান নিয়ন্ত্রণে নীতিমালাকে আইন কাঠামোতে আনতে হবে। এতে জড়িত শুধুমাত্র বাহকদের নয়, বরং মূল অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। এজন্য আইন প্রয়োগকারী সংস্থাটি সম্পূর্ণ আ সংস্থাকে সম্পৃক্ত করে সীমান্ত এলাকা, বিমানবন্দর নজরদারি বাড়ালে চোরাচালান রোধ করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বিবিসি বাংলাকে বলেন, সমন্বিতভাবে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও জাতীয় রাজস্ব বোর্ড সহ বাকি প্রতিষ্ঠানগুলো সোনা চোরাচালান নিয়ন্ত্রণ কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে হবে। স্থায়ী একটা সমন্বয়ের সুযোগ সৃষ্টি করলে চোরাচালান নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে। অপরাধ করলে শাস্তি পেতে হয় এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে। চোরাচালান কেন্দ্রিক এই খাতকে রক্ষা করে কঠিন বলেও মনে করেন আ মিস্টার ইফতেখারুজ্জামান। সবচেয়ে বড় কথা, যারা চোরাচালানের সাথে জড়িত তাদের যদি দৃষ্টান্তমূলক জবাবদিহিতা নিশ্চিত করা না যায়, তাহলে ১-২ জন নয়, পুরো সিন্ডিকেটের যাদের কথা বলা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী যদি সঠিক ভূমিকা পালন করতে পারে পরবর্তী পরিস্থিতিতে, অর্থাৎ অপরাধ করলে যে শাস্তি হয় সেটার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তাহলেই চোরাচালান রোধ করা সম্ভব। চোরাচালান রোধ করতে হলে বৈধ পথে সোনা আমদানি উৎসাহ দিতে হবে সরকারকে, আহ্বান জানান অর্থনীতিবিদরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য সাইমা হক বিবিসিকে বাংলাকে বলেন, যদি দেখি বৈধ পথে সোনা আমদানির জন্য সরকারকে নির্দিষ্ট মূল্য পরিশোধ করে আনা হয়, তাহলে সরকারকে এক আ এনকারেজ করতে হবে। অর্থ বৈধ পথে আনার বিষয়কে এনকারেজ করার জন্য কি পদক্ষেপ নেওয়া যায় সরকারকে সেটা নিয়েও আ ভাবতে হবে। এই জায়গাতে স্বচ্ছতা প্রায় নেই। তাই বৈধ পথে আনার ক্ষেত্রে আরেকটু ফ্লেক্সিবল টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া জরুরি বলছেন মিজ হক। সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে থাকে শেয়ার করে দেবেন এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এবং আমাদের সারা বাংলার ১৮ কোটি মানুষের চাওয়া পাওয়া যে স্বর্ণের দাম নাগালের মধ্যে আসুক এবং মানুষ যেন সেই চাহিদা পূরণ করতে পারে সাধ্যের মধ্যে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।